পশ্চিমবঙ্গে বিপুল ভোটে বিজেপির জয়, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পথ চলা শুরু, নবান্নের সামনে গার্ড অফ অনার, মন্ত্রিসভার প্রথম বৈঠক কিংবা প্রশাসনিক বৈঠক, যা কিছু ঘটছে জানেন কি? এই সমস্ত কিছুর পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা বিজেপি নেতৃত্ব বা কর্মীদের অবদান তো অবশ্যই রয়েছে, কিন্তু এর বাইরেও একটি সাংগঠনিক শক্তি রয়েছে যারা কয়েক দশক ধরে নিরলসভাবে লোকচক্ষুর আড়ালে থেকে কাজ করে গেছে, যাদের এই সামাজিক এবং সাংগঠনিক নেটওয়ার্কের ক্রমবিস্তারেই প্রতিফলনই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক ভূদৃশ্যকে একেবারে নতুন রূপ দিতে সাহায্য করেছে এবং বিজেপির নির্বাচনী সাফল্যের পথ প্রশস্ত করতে সহায়তা করেছে। আর সেই সংগঠনটির নাম হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। প্রশ্ন হচ্ছে, বহু কাঙ্ক্ষিত জয়ের পর এবার বাংলায় কি ওই RSS এর হাত ধরেই হাঁটতে চলেছে বিজেপি সরকার? মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বা প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত কি ওই RSS এর ভাবনার প্রতিফলন? সেক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে RSS এর পরবর্তী পরিকল্পনা কি? কোন কোন দিকে নজর দিতে চলেছে RSS? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। RSS মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1925 সালে বিজয়া দশমীর দিনে মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমসাময়িক কালে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সংগঠনটি তৈরি করেন। সংগঠনটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হিন্দুত্বের উপর ভিত্তি করে ভারতকে পুনর্গঠন করতে চায়। এটি স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত। মহাত্মা গান্ধীর হত্যার পর 1948 সালে, 1975 থেকে 1977 জরুরি অবস্থার সময় এবং 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর মোট 3 বার এই RSSকে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমানে RSS একটি প্রভাবশালী সামাজিক এবং রাজনৈতিক শক্তি, যার সদর দপ্তর নাগপুরে এবং বর্তমান সরসংঘ চালক মোহন ভাগবত। সেদিক থেকে গত বছর মানে 2025 সালটি ছিল এই RSS এর শতবর্ষ। এই বিষয় নিয়ে এডিটরস ডায়েরির একটি এপিসোডও রয়েছে। 10ই নভেম্বর 2025 তারিখের এপিসোডটি ছিল 2026-এর নির্বাচনে RSS এর ভূমিকা নিয়ে। সুতরাং বহু আগেই আমরা বলেছিলাম এবারের বাংলার বিধানসভা নির্বাচনে RSS এর ভূমিকা হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমবঙ্গে সংঘের উপস্থিতি তার নির্বাচনী প্রাসঙ্গিকতা অর্জনের অনেক আগে থেকেই কিন্তু বজায় ছিল। মূলত দেশভাগের পর সংঘের সদস্যরা পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীদের মধ্যে বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে ত্রাণ এবং সেবামূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিল। এই জনসংযোগী সংগঠনটিকে স্থানীয় সমাজে গভীরে নিয়ে গিয়েছিল, একেবারে গড়ে তুলেছিল এমন সমস্ত নেটওয়ার্ক যার ভিত্তি ছিল পরিচয় সত্তা, বাস্তুচ্যুতি এবং বিভিন্ন গোষ্ঠীগত বা সামাজিক সংগঠন, যা পরবর্তীকালে রাজনৈতিক গুরুত্ব অর্জন করেছিল। আর এই নেটওয়ার্কের আদর্শগত ভিত্তিটি ওই 1951 সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে খুঁজে পাওয়া যায়। দেশভাগের ঘটনাবলী আর 1953 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু সংঘ পরিবেশকে এই সুযোগ করে দিয়েছিল যে তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একই সঙ্গে একজন বাঙালি বরেণ্য ব্যক্তিত্ব এবং একজন জাতীয় নেতা হিসেবে তুলে ধরতে পারে। আর এর ফলে সেই রাজনৈতিক ধারায় এক ধরনের ধারাবাহিকতা এবং স্থানীয় গ্রহণযোগ্যতা যুক্ত হয়, যা পরবর্তীকালে বিজেপির বাংলা কৌশল হিসেবেই বিকশিত হয়েছিল। তবে শুরুতেই যে এই বাংলায় সংঘের বিস্তার ঘটেছিল এমনটা কিন্তু নয়। বলা ভালো, কয়েক দশক ধরে সংঘের প্রভাব মূলত সামাজিক পরিসরেই সীমাবদ্ধ ছিল। 1977 থেকে 2011 সালের মধ্যবর্তী সময়ে ওই CPIM-এর নেতৃত্বাধীন বামফ্রন্টের একছত্র আধিপত্য এমন এক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছিল যার কেন্দ্রবিন্দুতে ছিল শ্রেণী সংহতি বা শ্রেণীভিত্তিক আন্দোলন।
সেখানে পরিচয় ভিত্তিক রাজনীতির জন্য খুব সামান্যই জায়গা অবশিষ্ট ছিল। খেয়াল করে দেখুন, 2011 সালেও বাংলায় বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল 4.06%। মূলত 2011 সালের পর থেকেই একটু একটু করে বাড়তে থাকে সেই শতাংশের হার। 2016 সালে সেই হার 4% থেকে বেড়ে পৌঁছয় 10.16%। মূলত বামফ্রন্টের পতনের পরেই এই পালা বদলের সূচনা শুরু হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু সঠিক সময়। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পরিবর্তিত পরিস্থিতি সংঘের দীর্ঘদিনের গড়ে তোলা নেটওয়ার্কগুলোর জন্য নির্বাচনী রাজনীতিতে প্রবেশের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করে দেয়। 2021 সালের মধ্যে বিজেপি 38%-এরও বেশি ভোট পেয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এটি ছিল সংগঠনটির গভীর এবং সুদৃঢ় সাংগঠনিক ভিত্তিকে নির্বাচনী শক্তিতে রূপান্তরিত করার প্রথম বড় দৃষ্টান্ত। তবে এই বিশাল রূপান্তরের অনেকটাই কিন্তু ঘটেছিল সাধারণ মানুষের দৃষ্টির একেবারে আড়ালে, লোকচক্ষুর অন্তরালে। আরএসএস এর সংগঠকরা অত্যন্ত নীরবে বিভিন্ন জেলায় জেলায় একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমা শিল্পাঞ্চল পর্যন্ত কাজ করে গেছে। তারা অসন্তুষ্ট কর্মীদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করেছেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করেছেন এবং বুথ স্তরে সাংগঠনিক যোগাযোগ গড়ে তুলেছেন। বছরের পর বছর ধরে চলা এই ধৈর্যশীল এবং সুদূর প্রসারী জনসংযোগ কার্যক্রম ধীরে ধীরে বিক্ষিপ্ত সমর্থনকে একটি সুসংহত রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছে। সাংগঠনিক স্তরে আরএসএস তাদের শাখা এবং স্থানীয় কার্যক্রমের পরিধি বিস্তার করেছে। এখানে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, তাতে কিন্তু বিষয়টা আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। 2023 সালে উত্তরবঙ্গে মোট 1034টি সংঘ ইউনিট এবং 493টি শাখা ছিল আরএসএস এর। আর 2025 সালে তা বেড়ে হয়েছে 1153টি সংঘ ইউনিট, আর শাখার সংখ্যা বেড়ে হয়েছে 547। মধ্যবঙ্গে 2023 সালে সংঘের ইউনিট ছিল 1320টি আর শাখা ছিল 483টি। 2025 সালে সেই সংঘের ইউনিট হয়েছে 1823টি এবং শাখা বেড়ে হয়েছে 758টি। অন্যদিকে আবার দক্ষিণবঙ্গে 2023 সালে মোট ইউনিট ছিল 1206টি আর 2025 সালে যা পৌঁছেছে 1564টিতে। আর একই সময়ে শাখা বেড়ে হয়েছে 619 থেকে 715। অর্থাৎ 2 বছরের ব্যবধানে বাংলার বিভিন্ন প্রান্তে বা 3 প্রান্তে বলা যেতে পারে এই আরএসএস এর সক্রিয় ইউনিট বেড়েছে প্রায় 1000 খানেক। আর এর মাধ্যমে তারা বুথ স্তরের জনসমাবেশকে জোরদার করেছে এবং নির্বাচনের পরেও কর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ওঠা বাংলা বিদ্বেষ, বহিরাগত শক্তি, বাংলা অস্মিতা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ন্যারেটিভ তৈরি করা হয়েছে তার জন্য প্রতিনিয়ত কাউন্টার করে গেছে ওই আরএসএস এর প্রচারকরাই। পাল্টা হিসেবে বাংলা ভাষা, সাংস্কৃতিক প্রতীক এবং আঞ্চলিক প্রসঙ্গগুলোকে হাতিয়ার করে নিজেদের আবেদনকে স্থানীয় জনমানুষের কাছে একেবারে গ্রহণযোগ্য করে তুলেছে, যার ফলে বিজেপি বিরোধীদের কোনো ন্যারেটিভই একেবারে ধোপে টেকেনি। আবার আরএসএস প্রচারকদের তরফে মতুয়া সম্প্রদায়ের মতন বিভিন্ন জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর প্রচেষ্টা এবং বেকারত্ব ও সুশাসন সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। আর এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে পরিচালিত নির্বাচনী প্রচার সংঘ প্রচারকদের তৈরি করে দেওয়া এই ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়েই এগিয়ে গেছে। এই সম্মিলিত কৌশলই বিজেপিকে তাদের চিরাচরিত সমর্থক গোষ্ঠীর গণ্ডি পেরিয়ে তরুণ এবং নারী সমাজের মধ্যেও নিজেদের প্রভাব বিস্তার করতে সহায়তা করেছে। এবার প্রশ্ন হলো, আগামীতে বাংলার এই প্রথম বিজেপি সরকার কোন পথে এগোবে? সোনার বাংলা গড়ার লক্ষ্যে সংঘের হাত ধরেই হাঁটবে সরকার? বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্তে কি ওই আরএসএস এর ভাবনার প্রতিফলনই লক্ষ্য করা যাচ্ছে? বিজেপির এই বাংলা জয়ের পর পশ্চিমবঙ্গে কোন কোন দিকে নজর দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ?
2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পরবর্তী পরিকল্পনাকে মূলত দীর্ঘমেয়াদী সামাজিক পুনর্গঠন এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের ওপর ভিত্তি করেই একেবারে সাজিয়ে ফেলেছে, যার মধ্যে প্রথমেই রয়েছে তৃণমূল স্তরে শাখা এবং সদস্য বৃদ্ধি। আগেই আপনাদেরকে বলেছি 2023 থেকে 2025 এই 2 বছরে কিভাবে এই বাংলায় সংগঠনের শাখা বৃদ্ধি হয়েছে। এবার সংঘের প্রধান লক্ষ্য হলো রাজনৈতিক জয়ের সুফলকে কাজে লাগিয়ে সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করা। এতদিন যে সমস্ত জায়গায় এই সংঘের কাজ পৌঁছাতে বাধা পেত, এবার সেখানে দ্রুত নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে। সদস্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এবার আরএসএস এর প্রধান টার্গেট হতে পারে যুব সমাজ। তাদের মধ্যে হিন্দুত্বের বার্তাটা পৌঁছে দেওয়াই তাদের এখন প্রধান লক্ষ্য হতে পারে। আরএসএস সবসময় মনে করে যে প্রকৃত পরিবর্তন আসে মনস্তাত্ত্বিক রূপান্তরের মাধ্যমে, যার জন্য শিক্ষা এবং আদর্শিক পরিবর্তনে নজর দেওয়া হতে পারে, যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাংলার নিজস্ব বিপ্লবীদের যেমন ক্ষুদিরাম বসু, বাঘা যতীন এবং ঋষি অরবিন্দ বা বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তাধারাকে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিতে পারে তারা। শিক্ষাক্ষেত্রে আরএসএস এর আঙিনা হলো সরস্বতী শিশু মন্দির। রাজ্যে এই ধরনের বিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে প্রাথমিক স্তর থেকেই নৈতিক এবং জাতীয়তাবাদী শিক্ষার প্রসার ঘটানোর দিকে অগ্রসর হতে পারে তারা। পাশাপাশি শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ করে ছাত্র সংগঠন এবিভিপির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মতাদর্শগত প্রচার বাড়ানোর দিকে লক্ষ্য দিতে পারে তারা। আরএসএস এর অন্যতম বড় উদ্বেগের জায়গা হলো বাংলার ডেমোগ্রাফি বা জনবিন্যাস। খেয়াল করে দেখুন, এবারের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রায় প্রত্যেকেই বারবার এই ডেমোগ্রাফি বদলের কথা উল্লেখ করেছেন। এক্ষেত্রে একদিকে যেমন রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, তেমন আবার অন্যদিকে রয়েছে ধর্মীয় ভারসাম্য বজায় রাখা, যার জন্য নাগরিকত্ব সংশোধন আইন বা ওই সিএএ কার্যকর করার পর প্রকৃত শরণার্থীদের পুনর্বাসন এবং অন্যদিকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজকে সহজ করে তুলতে সংঘ প্রচারকরা সরকারকে একেবারে ব্যাক অ্যান্ড সাপোর্ট দিতে পারে। হিন্দুদের মধ্যে একতা বাড়ানো এবং জনসংখ্যা ভারসাম্য নিয়ে সচেতনতা তৈরি করার দিকে তাদের নজর থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এর সঙ্গে রয়েছে আবার সীমান্ত সুরক্ষা, জাতীয় নিরাপত্তার বিষয়টি। পশ্চিমবঙ্গ একটি সীমান্ত রাজ্য, আর সে কারণে সংঘের কাছে এই জাতীয় নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী গ্রামগুলোতে বাসিন্দাদের মধ্যে দেশপ্রেম জাগানো এবং বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের সমন্বয় বাড়ানোর কাজকে ত্বরান্বিত করতে পারে তারা। সামাজিক সংহতির ক্ষেত্রে দলিত এবং ওবিসি কিংবা মতুয়া সম্প্রদায়ের মতন প্রান্তিক মানুষের মধ্যে কাজ করে তাদের হিন্দু সমাজের মূলধারার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার দিকে নজর দিতে পারে সংঘ। কারণ সংঘের পরিকল্পনাই হলো জাতপাতের ঊর্ধ্বে উঠে এক শক্তিশালী হিন্দু সমাজ গড়ে তোলা। এক্ষেত্রে এই বাংলায় কিন্তু একটা চ্যালেঞ্জও রয়েছে ওই আরএসএস এর কাছে, তা হলো বাংলায় তাদের সাংস্কৃতিক পরিচিতি তৈরি করা। কারণ বারবার বাংলা ভাষা এবং স্থানীয় সাংস্কৃতিক প্রতীকের মাধ্যমে আরএসএসকে বহিরাগত হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার সেই ধারণা পরিবর্তন করার প্রচেষ্টা কিন্তু অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। সংঘ মনে করে যে কেবল রাজনৈতিক জয় নয়, বাংলার হারানো গৌরব ফেরাতে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নটাও জরুরি। আর সে কারণে বেকারত্ব দূরীকরণ বা গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে সরকারের ওপর সংঘের একটি নৈতিক নজরদারি থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এখানেই এবার বিজেপির প্রথম সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়ের ওপর মন্ত্রিসভায় নজর দিয়েছে তা হলো সীমান্ত সুরক্ষা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রকে জমি হস্তান্তরের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ৪৫ দিনের মধ্যেই বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করা হবে। এক্ষেত্রে বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অনুপ্রবেশ আটকানো এবং সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করা যে সরকারের প্রথম প্রায়োরিটির মধ্যে পড়ছে তা পরিষ্কার। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে জনগণনার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে সার্কুলারটি পাঠানো হয়েছিল তা ফেলে রাখা হয়েছিল, এবার তা কার্যকর করা হলো। আপনাদের জানিয়ে রাখি, মূলত দুভাবে কিন্তু এবার এই জনগণনার কাজ হবে। প্রথম পর্যায়ে বাড়ি বা ঘর গণনার কাজ হবে, যা 2026-এর মধ্যেই শেষ হবে। এরপর মূল জনসংখ্যা গণনার কাজ 2027 সালের 1 মার্চ থেকে শুরু হবে। আর এবার প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা হবে, যেখানে নাগরিকরা অ্যাপের মাধ্যমে সেলফ এনুমারেশন বা ওই নিজের তথ্য নিজেই নথিভুক্ত করতে পারবে। এই জনগণনা কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই যায়, কারণ অনুপ্রবেশ আর অবৈধ নাগরিকের অবস্থানটা কিন্তু এর মাধ্যমেই বুঝে নেওয়া যাবে। কারণ দ্বিতীয় পর্যায়ের জনগণনায় নাগরিকদের ব্যক্তিগত তথ্য, পেশা, শিক্ষা এবং জাতিগত তথ্য সংগ্রহ করা হবে। ফলে বুঝতেই পারছেন, সরকার যেভাবে এগোচ্ছে তাতে আগে যে আরএসএসের পরিকল্পনার কথাগুলো আমি বললাম তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। সেদিক থেকে বলা যায়, বিজেপি সরকার আশাটা কেবলমাত্র একটি শুরু। আগামী কয়েক বছরে বাংলার সমাজকে জাতীয়তাবাদের আদলে গড়ে তোলাটাই কিন্তু এখন মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে এখনো অনেকটা পথ চলা বাকি। আরএসএস যেভাবে একেবারে তলে তলে কাজ করে এ বাংলায় বিজেপির জয়কে ত্বরান্বিত করেছে, এবার দেখার তাদের পরবর্তী লক্ষ্যগুলোতে তারা কত দ্রুত পৌঁছতে পারে। আজ এ পর্যন্তই। নমস্কার।